মাই টিভি সংবাদের সাথে এবারে চলুন দেখে নেব বিস্তারিত প্রসঙ্গ। সুইজারল্যান্ডের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান উপদেষ্টা পরিষদের সদস্য সহ ঊর্ধ্বতন সামরিক এবং বেসামরিক কর্মকর্তাগণ। সম্মেলনে অংশ নিয়ে পানি ব্যবস্থাপনা, আঞ্চলিক সহযোগিতা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা সহ বেশ কয়েকটি বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রিপোর্টে বিস্তারিত আরো তথ্য তুলে ধরছেন রাকিব হাসান। সুইজারল্যান্ডের ডাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমিরেটসের একটি ফ্লাইটে তিনি ঢাকা পৌঁছান। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান উপদেষ্টা পরিষদের সদস্য সহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে ফোরামের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ক্লোজ সোয়াবের আমন্ত্রণে নির্বাচিত সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতো 4 দিনের সম্মেলনে অংশ নিতে 16 জানুয়ারি সুইজারল্যান্ডের ডাভোসে পৌঁছান শেখ হাসিনা। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশ নিয়ে প্রধানমন্ত্রী বাংলাদেশের সমস্যাগুলো তুলে ধরার পাশাপাশি পৃথিবীকে মানুষের বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে তার মতামত তুলে ধরেন। বাংলাদেশ ইজ এ টেল অফ ক্লাইমেট গ্রাউন্ড জিরো। অর্ধশতাধিক রাষ্ট্র ও সরকার প্রধান সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রায় 3000 প্রতিনিধি এবারের সম্মেলনে অংশ নেন। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। আর কোন ইস্যুতে বিএনপির সাথে সংলাপ নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আর দলটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আন্দোলন করে সরকার পতনের সক্ষমতা নেই বিএনপির। বর্তমান সরকারের মেয়াদ শেষ হলেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা এসব মন্তব্য করে। প্রতিবেদন হাসান জাকিরের। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বিআরটিএ আয়োজিত পথচারী ও চালকদের সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। কার্যক্রম পরিদর্শন শেষে চলমান রাজনীতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। নির্বাচন কমিশন নিয়ে আরেকটা সংলাপের সময় সুযোগ কোনোটাই তো নেই। এটা অবান্তর কথা বলে তো লাভ নেই, অবাস্তব প্রস্তাব দিয়ে লাভ নেই। আর আন্দোলন তো বললাম, তারা আসুক, আন্দোলন করুক, সহিংস হলে অবস্থা বুঝে ব্যবস্থা হবে। আর আমরা পলিটিক্যাল পার্টি হিসাবে আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা হবে। এদিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে জঙ্গিবাদ বিরোধী এক সমাবেশে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। আগামীতে 2 বছর পরে আন্দোলনের নামে সহিংসতা সৃষ্টির অপতৎপরতা না চালিয়ে বর্তমান সরকারের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত বিএনপিকে ধৈর্য ধরার আহ্বান জানান জাহাঙ্গীর কবির নানক। যতক্ষণ এই সরকারের মেয়াদ রয়েছে, সেই মেয়াদ পূর্ণের পরেই, পূর্ণ হওয়ার পরে নির্বাচন হবে। আন্দোলনের ভয় আমাদের দেখাবেন না। আন্দোলন করার অধিকার রয়েছে, কিন্তু সেই আন্দোলন যদি মানুষ হত্যা করার আন্দোলন হয়, তাহলে সেই আন্দোলনের বিরুদ্ধে আমরা দাঁত ভাঙা জবাব দেবই দেব। হাসান জাকির, মাই টিভি, ঢাকা। জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। রাষ্ট্রপতি এমন সার্চ কমিটি গঠন করবেন বলেই আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলছেন, যারা অবৈধভাবে 1-11 সৃষ্টি করে ক্ষমতা দখল করতে চেয়েছে তাদের বিচার করতে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিশন গঠন করতে হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। ইউসুফ আলী রিপোর্ট। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে প্রতিনিধি সম্মেলনের আয়োজন করে জিয়া পরিষদ। জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলোচনা সভায় তিনি বলেন, সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতির সংলাপকে ইতিবাচক হিসেবে দেখতে চায় বিএনপি। অনেক কথা হচ্ছে আপনার সার্চ কমিটি নিয়ে, অনেক কথা বলছেন। মহামান্য রাষ্ট্রপতি এখনো সার্চ কমিটি ঘোষণা করেননি। আমরা সব বরাবরই বলেছি আমরা ইতিবাচক রাজনীতি করি। আমি নেগেটিভ চাই না, সব প্রথমেই এটাকে নেগেটিভ ধরতে চাই না। আমরা বিশ্বাস করি তিনি নিঃসন্দেহে
জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করবার জন্য বাংলাদেশের মানুষের চোখের ভাষা বুঝে তিনি এমন একটি সার্চ কমিটি গঠন করবেন যে সার্চ কমিটি অবশ্যই নিরপেক্ষ হবে, যোগ্য হবে ও সঠিক নির্বাচন কমিশন গঠন করতে সক্ষম হবে। এটাই আমাদের। এদিকে জাতীয় প্রেস ক্লাবে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, দেশকে পিছিয়ে দিতে ষড়যন্ত্র করে 111 সৃষ্টি করা হয়েছিল। যেহেতু বর্তমান সংবিধানে আছে যে অসাংবিধানিক ভাবে কেউ ক্ষমতা দখল করে বা রাষ্ট্র পরিচালনা করে তার মৃত্যুদণ্ড, যদি সেটাই সংবিধানে থাকে, আর যারা তাহলে এই 2007 অথবা যারা 2007 যারা ক্ষমতায় আসলেন অসাংবিধানিক ভাবে 2 বছর আমাদের দেশকে শাসন করেছেন, অর্থনীতি ধ্বংস করে গেছেন, প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে গেছেন, আমাদের সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে গেছেন। সুপ্রিম কোর্টের একজন সাবেক অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বে ইনকোয়ারি কমিশন অ্যাক্টের অধীনে একটি উচ্চ পর্যায়ের একটি ইনকোয়ারি কমিশন করার দাবি জানাচ্ছি। আমরা ক্ষমতা গেলে ইনশাআল্লাহ সেই ইনকোয়ারি কমিশন করা হবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। পুলিশের জনবল ও গাড়ি সংকট সমাধানে ব্যাপক পরিবর্তন আনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীর গ্লাস অ্যান্ড সিরামিক ইনস্টিটিউটে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। জনসেবার মান বৃদ্ধির লক্ষ্যে পুলিশ বাহিনীতে সংস্কার কাজ অব্যাহত থাকবে বলেও জানান আসাদুজ্জামান খান কামাল। এস এম খুরশেদ আলমের আরো তথ্য। তেজগাঁ গ্লাস অ্যান্ড সিরামিক ইনস্টিটিউটে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজন করে এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের নানা যৌক্তিক দাবি পূরণের আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমি মনে করি এই ডিপ্লোমা ইনস্টিটিউশনের ছাত্ররা যাতে ডিগ্রি তারা যেন উচ্চতর শিক্ষিত হতে পারে সেই জন্য তাদেরকে সুযোগ দেওয়া উচিত। এরপর পুলিশের নানা সমস্যা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আসাদুজ্জামান খান কামাল। মাননীয় প্রধানমন্ত্রী 50,000 পুলিশ বৃদ্ধি করার একটি দিক নির্দেশনা দিয়েছিলেন এবং আগামী বছরে কোনো এক সময়ের মধ্যে আমরা 50,000 পুরো ভরিয়ে নিতে পারি। এই যে জনবল বাড়ছে, আমরা প্রতিটা থানায় একজন ইন্সপেক্টর ছিল, এখন 3 জন ইন্সপেক্টর। গাড়ির প্রয়োজন তীব্রতর হয়ে আসছে, সেখানে অলরেডি আমরা 2-3টা করে দিয়েছি। নতুন করে যে থানাগুলি করছি সেই থানাগুলি অত্যন্ত সুন্দর এবং সবগুলো ফ্যাসিলিটি সহকারে থানা ভবনগুলি হচ্ছে। তখন আর পুলিশের কষ্ট করতে হবে না, মহিলা পুলিশদেরও কষ্ট করতে হবে না, পুলিশ যারা আছেন তাদেরও কষ্ট করতে হবে না। জনগণের সেবার মান বাড়াতে জনবল নিয়োগ সহ সংস্কার কাজ অব্যাহত রাখার কথাও জানান তিনি। সংস্কার একটা চলমান প্রক্রিয়া, সংস্কার যখন যেটা প্রয়োজন সেটা কিন্তু হচ্ছে এবং যেগুলো 2007 সালে পুলিশ সংস্কারের উদ্যোগ ছিল সেগুলো কিন্তু যে সমস্ত রিকমেন্ডেশন ছিল সেগুলো অ্যাডপ্ট হচ্ছে ক্রমান্বয়ে এবং ভবিষ্যতে এই সংস্কার প্রক্রিয়া এটা চলমান প্রক্রিয়া, এটা চলতেই থাকবে। এস এম খুরশেদ আলম, মাই টিভি, ঢাকা। পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হওয়াতে সকল অপশক্তির পরাজয় হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। শিল্পকলা একাডেমি থেকে এক আনন্দ শোভাযাত্রা শেষে এ মন্তব্য করেন তিনি। আর ইউনেস্কোর এই স্বীকৃতি গোটা বাঙালি জাতির জন্য বড় অর্জন বলেই মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের প্রাক্তন শিক্ষার্থীরা। প্রিয় দর্শক, খোকন চৌধুরী ক্যামেরা আরো জানাচ্ছেন, জাহিদ আহমেদ বাবু তার রিপোর্টে। বাউল গান, জামদানি এবং নকশি কাঁথার পর এবার বাংলাদেশের ঐতিহ্য হিসাবে মঙ্গল শোভাযাত্রাও স্বীকৃতি লাভ করলো বিশ্ব দরবারে। ইউনেস্কোর এই ঐতিহাসিক স্বীকৃতির আনন্দে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় করে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার পাশাপাশি নানা আয়োজন। এই অর্জনের মাধ্যমে এদেশের সংস্কৃতি যেমন মর্যাদার আসনে অধিষ্ঠিত হলো, তেমনি বাংলাদেশ অসাম্প্রদায়িক হিসাবে পরিচিত লাভ করলো গোটা বিশ্বে, বললেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। একদিকে যেমন আমরা ইতিহাস এবং ঐতিহ্যের সন্ধান করছি,
অন্যদিকে আমাদের যে গৌরবের বিষয়গুলো সেগুলো আমরা সারা পৃথিবীর সামনে তুলে ধরছি এবং তাতে করে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল। তো সামগ্রিকভাবে বাংলাদেশের মানুষ সবসময় অসাম্প্রদায়িক এবং মঙ্গল শোভাযাত্রা বা আমাদের নববর্ষ তার একটি বহিঃপ্রকাশ তো বটেই। দেশকে বিশ্ব দরবারে তুলে ধরতে সংস্কৃতি চর্চার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য আ.আ.ম.স. আরিফিন সিদ্দিক। কালো অন্ধকার সময় যখন মুখের কথা প্রকাশ করা যায়নি, মনের ভাব প্রকাশ করা যায়নি, গণমাধ্যম সঠিক তথ্য প্রকাশ করতে পারে, তখন এই মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে আমরা দেশবাসীর মঙ্গল চেয়েছি, বিশ্ববাসীর মঙ্গল চেয়েছি, আর সত্য কথাটা বলার প্রয়াস নিয়েছি, সত্য কথা প্রকাশিত হয়েছে বারবার। আর চারুকলার এই অর্জন গোটা বাঙালি জাতির বলে মনে করেন মঙ্গল শোভাযাত্রার সাথে সংশ্লিষ্ট শিল্পীরা। বাংলা ভাষাভাষী যত মানুষ আছে সবার একটা বিশাল প্রাপ্তি এটা, যেহেতু আমাদের এই মঙ্গল শোভাযাত্রা এখন সারা ওয়ার্ল্ডের মানুষ জানবে। এই স্বীকৃতি আসলে বাংলাদেশের সকল জনগণেরই প্রাপ্ত, কারণ যদি মানুষ এই আমাদের এই মঙ্গল শোভাযাত্রার সাথে যদি এইভাবে নিজেদেরকে না জড়াতো তাহলে কিন্তু আজকে এটা এই পর্যায়ে যেত না এবং স্বীকৃতিও আসতো না। পরে মঙ্গল আলোকে উদ্ভাসিত হয়ে নৃত্য ও সঙ্গীত পরিবেশন করা হয়।